গ্রাম আমাদের সবার কাছে প্রিয়। আর সেই গ্রাম যদি হয় সবুজ পাহাড় ঘেঁষা, আর সেই পাহাড়ের বুক চিরে নেমে আসে স্বচ্ছ শীতল স্বর্গীয় জলধারা, তাহলে হয়তো আমরা জীবনের পুরোটা সময় সেই গ্রামের একটি ছোট্ট নড়বড়ে করে করেই কাটিয়ে দিতে দ্বিধা করব না। বাংলাদেশের মানচিত্রে সিলেট শুধু একটি নাম নয়, এটি এক অপার্থিব সৌন্দর্যের অনুভূতি জন্মায়। এখানে এলে আপনার মনে হবে আপনি প্রবেশ করেছেন প্রকৃতির নিজস্ব ক্যানভাসে আঁকা এক জীবন্ত ছবির ভিতরে। সবুজ পাহাড়, স্বচ্ছ পানির ধারা আর সরল গ্রামীণ জীবন, সবকিছু মিলিয়ে আপনাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাবে সৌন্দর্যের সর্বোচ্চ স্তরে। অন্যদিকে চারপাশে ছড়িয়ে থাকা চা বাগানের মায়াবী অবহতা আছে, যা এই সৌন্দর্যকে করে তোলে আরো গভীর, আরো মোহনীয়। তবে এই সব কিছু ছাপিয়ে আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি সিলেট ভ্রমণের এক ভিন্ন দিক, একটা অচেনা অজানা পথ, যেখানকার প্রত্যেকটি বাঁকে লুকিয়ে আছে অনাকাঙ্ক্ষিত সৌন্দর্যের মোহমায়া ও সিলেটের লুকায়িত স্বর্গীয় সৌন্দর্য। যোগাযোগ ব্যবস্থা খুব বেশি উন্নত না হয় এই জায়গাগুলো এখনো সবার কাছে ততটা পরিচিত নয়, আর তাই এখানকার প্রকৃতি আজও রয়ে গেছে একেবারে নির্মল, কোমল ও অক্ষত, যা দেখলে সত্যি একে বলা যায় অপার সৌন্দর্যের লীলাভূমি। আজকের এই যাত্রায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের অপার প্রকৃতির বুকে উৎমাছড়া হয়ে বিছানাকান্দির এক রোমাঞ্চকর হাইকিং অভিজ্ঞতায়। মোট 14 কিলোমিটার পথ, প্রায় 6 ঘন্টা দীর্ঘ হেঁটে চলা সীমান্ত ঘেঁষা এই ট্রেলের পুরোটা পথ জুড়ে চোখে পড়বে পাহাড় আর গ্রামের অপূর্ব মিতালি, সরল মানুষের জীবনযাপন আর প্রকৃতির নিখাত সৌন্দর্যের মনোমুগ্ধকর দৃশ্য। তবে এই যাত্রা শুধুই সৌন্দর্যের নয়, কারণ আমরা হেঁটেছি সীমান্ত ঘেঁষা নোম্যান্স ল্যান্ডের ভিতর দিয়ে। ফলে পথে মাঝে মধ্যেই ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা এই ভ্রমণ যাত্রায় এক ভয়াবহ অভিজ্ঞতা। সাহস জুগিয়ে খাসিয়াদের ইন্ডিয়ান বাজারে ঢুকে পড়াও ছিল চরম বোকামি। সব মিলিয়ে উৎমাছড়া হয়ে বিছানাকান্দি পর্যন্ত এই হাইকিং যাত্রা যেমন আমাদের প্রকৃতির সর্বোচ্চ সৌন্দর্য অনুভব করিয়েছে, তেমনি কিছু অপ্রত্যাশিত মুহূর্ত যোগ করেছে ভিন্ন রকম এক রোমাঞ্চ, যা চিরকাল স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। তাই চলুন আমার সঙ্গে, আজ আমি আপনাদেরকে সিলেট ভ্রমণের এক ভিন্নধর্মী রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প শোনাই। আমাদের এবারের সিলেট ভ্রমণ যাত্রায় আমরা একটি নন এসি বাসে করে জনপ্রতি 700 টাকার বিনিময়ে চলে আসি সিলেট কদমতলী বাস টার্মিনালে। আসসালামু আলাইকুম, সবাইকে সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সিলেট দ্বিতীয় দিন ভ্রমণে আমরা আজকে যাব উৎমাছড়া হয়ে বিছানাকান্দি পর্যন্ত হেঁটে, মানে একটা হাইকিং থাকবে, 3 ঘন্টা এরকম লাগতে পারে সময়। তো ওই পর্যন্ত অনেকেই অজানা, অনেকেই মানে চিনেন যান, কিন্তু অনেকেই অজানা। একেবারে প্রপার একটা গাইডলাইন আমি আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো, কিভাবে গেলাম বা কত খরচ হলো। তো চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। কদমতলী বাস টার্মিনাল থেকে সকাল 8টা 30 মিনিটে রওনা হই দয়ার বাজারের উদ্দেশ্যে। যেহেতু আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য উৎমাছড়া, তাই আমরা 800 টাকায় একটি সিএনজি ফুরিয়ে রওনা হই দয়ার বাজারের উদ্দেশ্যে। যাত্রাপথে দেখা মিলবে বাংলাদেশের কিছু সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে একটি মালিনীছড়া চা বাগানের রাস্তা, যা একটু সামনেই বুলাগঞ্জ সাদা পাথর। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমরা চলে আসি সেই দয়ার বাজারে। কদমতলী বাস টার্মিনাল থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে চলে আসছি একেবারে দয়ার বাজারে। ভাড়া পড়ছিল 800 টাকা। আমরা 5 জন ছিলাম। আপনারা যদি 2 জন 3 জন এরকম থাকেন তাহলে লোকালে আসতে পারবেন। আম্বরখানা হইয়া প্রথমে কদমতলী বাস টার্মিনাল থেকে আম্বরখানা হইয়া তারপরে আপনার এই দয়ার বাজারে আসতে পারবেন একেবারে বাস দিয়া। আর এইখান থেকে আমরা হয়তো একটা টমটমে করে চলে যাব উৎমাছড়া। উৎমাছড়া থেকে পরে আমাদের হাইকিং থাকবে বিছানাকান্দি পর্যন্ত, বা এইখান থেকে আপনারা হাইটা যেতে পারবেন। আর এইটা কিন্তু একেবারে বুলাগঞ্জ সাদা পাথরের কাছেই এই দয়ার বাজার। ওই যে আমার পিছনে দেখতেছেন ওইটাই মূলত সাদা পাথর, যে ভিউটা দেখা যাইতেছে। এখন যদিও বর্ষাকাল না, একেবারে ঝুম বৃষ্টি হয় না এখনো, এই জন্য ভিউ ওরকম স্পষ্ট ক্লিয়ার হয় না, কিন্তু ওইটাই মূলত সাদা পাথরের পয়েন্ট। ওইদিকে আমরা আরেকটু ওইদিকে রাইখা আসছি।
দয়ার বাজারে জনপ্রতি 40 টাকায় সকালের নাস্তা সেরে আমরা আবার 200 টাকার বিনিময়ে সিএনজি করে রওনা দিই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য উৎমাছড়ার পথে। যাত্রাপথে চোখে পড়ে অসংখ্য উঁচু নিচু পাহাড়, যা বারবার মনে করিয়ে দেয় আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গা ঘেঁষে ছড়িয়ে ছিটিয়ে থাকা দু একটি বাড়ি দেখে মনে হয় জীবনের শেষ সময়টুকু যদি এমন শান্ত সবুজ পরিবেশে কাটানো যেত। প্রায় 30 মিনিট পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য উৎমাছড়ার একদম কাছাকাছি। দয়ার বাজার থেকে 200 টাকা সিএনজি রিজার্ভ করে আমরা এখন আসছি বনপুরে। ওই জায়গায় মূলত আমাদের সিএনজি নামায় দিছে, ওইটা হলো বনপুরের রাস্তা। আমরা এইটা দিয়ে ভিতরে ঢুকতেছি। আর এইখান থেকে মূলত আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। অলরেডি অসম্ভব সুন্দর একটা ভিউ, মানে কি বলবো, এখানে দেখেন, আমি যদি সামনে দেখাই, এই যে দেখেন। সিএনজি থেকে নামতেই আমরা ঢুকে পড়লাম সরল সুন্দর একটি গ্রামের ভেতর দিয়ে। নাম তার বনপুর। এর একটু সামনেই নাকি মিলবে উৎমাছড়ার দেখা। তবে এই গ্রাম দিয়ে হাঁটতেও বেশ ভালোই লাগছে। একটু সামনে এগোতেই বুঝতে পারলাম আমরা বাদেও আজ বেশ কিছু মানুষ এসেছে এই অসম্ভব সুন্দর সরল প্রকৃতির সাথে প্রেমে জড়াতে। হ্যাঁ, সামনে তো বিল্ডিং দেখছি। তো তোমার কেমন লাগে এই যে দেখো এত সুন্দর ভিউ, দেখো সামনে কি সুন্দর ভিউ, ওয়াও। এই ভিউ প্রতিদিন দেখতে কেমন লাগে? কেমন লাগে তোমার প্রতিদিন দেখতে এই ভিউ? সেই লাগে। এই জন্য কি তোমাদের এদিকে সবার চেয়ে আরো সুন্দর, মানে এখানে ভিউ সুন্দর। এই ভিউ দেখলেই মনে হয় যে মানে মনে নেই সুন্দর থাকে, তাই না? এটা কি সুন্দর ভিউ ভাই। নিচে পানির শব্দ হইতেছে। এইটাই উৎমাছড়া। আমরা 10 মিনিটের মতো হাঁটছি। 10 মিনিট হাইটে উৎমাছড়া এসে পড়ছি। এখন তেমন খুব বেশি পানি নাই, তবে যেটা আছে এইটা হলো এই যে এরকম পানি। অনেকে আসছে আজকেও, এই যে এরকম। হয়তো কোনো উঁচু পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এই স্বচ্ছ শীতল জলধারা, কিন্তু তার সঠিক গন্তব্য তা আমাদের কারো জানা নেই। সে কোথায় যায়, কোথায় গিয়ে মিশে, তাও যেন আমাদের অজানা। তার নেই কোনো তারা, আবার নেই কারো জন্য থেমে থাকার ইচ্ছা। কাউকে পরোয়া না করেই নিজের মতো করে নিরবিচ্ছিন্নভাবে বয়ে চলেছে সে। তবু তার এই স্বচ্ছ আর শীতল প্রবাহের আশেপাশেই গড়ে উঠেছে অসংখ্য মানুষের জীবন। সৃষ্টির শুরু থেকে মানুষ এমন নির্মল ঝিরির পাশেই তাদের বসতি গড়ে তুলেছে, কারণ এই পানি জীবন, এই প্রবাহই টিকে থাকার গল্প। এই জল দ্বারা স্বচ্ছতা আর তার অবিরাম বয়ে চলা আমাদের মনে করিয়ে দেয় এক স্বর্গীয় অনুভূতি, সেই জান্নাতের নদীগুলোর কথা, যার বর্ণনা পাওয়া যায় আমাদের পবিত্র ধর্মগ্রন্থে। সমস্যা নাই। আস্তে আস্তে ভাই বেরোন না, জুতা ভিজায় ভুল করে ফেলছি। এটা উৎমাছড়ার এই যে ব্রিজটা, এটা মূলত ইন্ডিয়ার ব্রিজ, আর ওই পাশে বিএসএফ এর ক্যাম্প আছে। আর এইখানে আজকে পানি তেমন নাই, কিন্তু পানি খুবই স্বচ্ছ, স্রোত আছে ভালোই, খুবই সুন্দর। এখন আপনারা দিলনে দৌড়ানি আপনারা পাত্রে দিয়ে দৌড়িতে পারবেন, পাওয়াত ভাঙবো। এই যে এই পতাকা যেটা, এইটা এই যে যেটা দেওয়া আছে, এইটা মূলত বাংলাদেশের। এর বাইরে যেটা আমরা এইখানে যেখানে আসছি, এটা ইন্ডিয়ার। ওই যে বাইরে ছবি তুলতেছে, আমরাও ছবি তুলছি। তো ওই যে এখানে যেখানে গ্রাম পুলিশ আছে স্থানীয়, উনি আইসা বইলা গেল যে ওইখানে আর কি যাওয়া নিষেধ, এর বাইরে। আমরা এখন এর ভিতরে চলে যাব। আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম এই উৎমাছড়ায়। অসম্ভব সুন্দর। এখান থেকে ভারতের যে সীমান্ত ওইটা দেখা যায়, ওই সীমান্তের যে পুল ওইটা দেখা যায়। আর
এখানে অনেকেই গোসল করতেছে। পানি তেমন নাই, কিন্তু স্বচ্ছ পানি, একেবারে পরিষ্কার পানি। কিছুদিন পর বৃষ্টি হলে আরও বেশি পানি বাড়বো, আরও ভালো লাগবো। এখন আমরা এটা পার হইয়া ওই পারে যাব বিছানাকান্দিতে। আরও প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগবে মনে হয়, তাই না? বিছানাকান্দিতে যেতে 1 ঘন্টা লাগবো না, নাকি আরও বেশি লাগবো হাইটা যেতে? হ্যাঁ, আরও কম লাগবো। আচ্ছা, আরও কম লাগবে বলে। আচ্ছা, যাই দেখি আমরা। আমাদের গাইড ভাই এসে বলছে আমাদের হেল্প করার জন্য। জীবনে আমাদের গাইড ভাই সাইফুল ভাই খুবই ভালো ভাই। আপনি যে তারে ধরতেছেন রাখতে পারবেন? ও আপনারা লয়ে যাইব গা। ভাই আমার ধরা লাগবো না, আমি যাইতে পারাম ইনশাল্লাহ। এটা পাড়া দিলে পড়ে যাই নাকি আবার? না, পড়বো না। আল্লাহ, আমাদের এই উৎমাছড়ার যে নদীটা, এইটা দূরেই মূলত হাঁটতে হবে। এটা দূরে হাঁটতে হাঁটতে আমরা বিছানাকান্দিতে চলে যাব। উৎমাছড়ার সৌন্দর্য পেরিয়েও যেন আরও এক ধাপ এগিয়ে বিছানাকান্দি, আর সেই অনন্য রূপের তাগিদ আমাদের পিছু ছাড়ছে না। কখনো ছোট ছোট নদী ধরে চোখে পড়ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠদের নাইতে যাওয়ার সরলানন্দ, আবার কখনো পাড়ি দিতে হয়েছে সরু জিরিপথ। জিরির স্বচ্ছ জলে পা ডোবাতে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছে সারা শরীরে, মুছে যাচ্ছে মুহূর্তের সব ক্লান্তি। জিরির পথ শেষ না হতেই শুরু হয় সবুজ কাশি মোড়ানো আঁকাবাঁকা মেঠো পথ, যেন শৈশবের বয়ে সেই চিরচেনা গ্রামের দৃশ্য। সেই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হলো বড় হওয়ার সার্থকতা যেন এখানেই মিলে, কল্পনার জগৎকে বাস্তবে ছুঁয়ে দেখার সুযোগ। বদ্ধ করে গণ্ডি পেরিয়ে প্রকৃতির বুকে খুঁজে নিতে হবে জীবনের আসল ছন্দ। কি মাছ পেলেন চাচি? পুঁটি মাছ এটা? বাহ, এরকম একটা ভিউ এর মধ্যে সারাক্ষণ বসে তো মাছ মারা যায়। অসাধারণ ভিউ। জাস্ট দেখেন পাশে পাহাড়, পানিটা দেখেন কত স্বচ্ছ, একেবারে পরিষ্কার। মানে আমাদের পুরোটা হাইকিং হইতেছে মূলত একেবারে বর্ডার গেছিয়া ইন্ডিয়ার পাহাড়, ওইখানে এর নিচে আমরা হাঁটতেছি পুরোটা রাস্তার মধ্যে পাহাড় পাশে। আর এখানে একটু পরপর বিজিবি আসতেছে, বিজিবি ক্যাম্প একটু পরপর। এই জন্য আমি ড্রোন উড়াইতে পারতেছি না, নাহলে উপর থেকে যদি আমি রাস্তাগুলো দেখাইতাম, মানে এতটা সুন্দর, হয়তো আমি এটা ভিডিওতে এরকম এক্সপ্লেন করতে পারতেছি না। বা কি বলবো, যে আপনারা যদি হাইকিং আসেন এখানে, আপনারা বুলাগঞ্জ সাদা পাথরে যান, ওইটাও সুন্দর, অনেক সুন্দর। আর জাফলং, ওইখানে যখন পানি থাকে ভিউ থাকে সুন্দর। কিন্তু এইখানে যারা আমাদের মতো ব্যাচেলার আছেন তারা আসেন একবার হাইকিংয়ে, দেখেন মানে গ্রামের যে সুন্দর দৃশ্যগুলা, রাস্তাগুলো এত সুন্দর। আমরা 2 ঘন্টা যাবত হাঁটতেছি, 2 ঘন্টার আরও বেশি হবে হয়তো। আমাদের বিছানাকান্দি যাইতে আরও 1 ঘন্টার উপরে লাগবে। পথের মধ্যে এরকম দাঁড়ায় ছবি তুলতেছে অনেকে, আবার রেস্ট নিতেছি। তো এইগুলো সব মিলাই একটু সময় লাগতে পারে আরও, তবে খুবই ভালো লাগতেছে। মনে হইতেছে যে এই রাস্তাটা যদি না পড়েই, তো একটা কথা আছে না, একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয়। এরকম এত সুন্দর। এই রাস্তা দিয়ে আমরা আসছি, আর এই রাস্তা দিয়ে আসার পর এখন এই রাস্তাটা এই দিক দিয়ে যাইতেছি। এদিক দিয়ে একটা ঝর্ণা আছে সামনে, মায়াবী ঝর্ণা। এখন তো শুকনো সিজন, তো এখন দেখি ঝর্ণা পানি পাওয়া যায় কিনা। অনেকে বলতেছে একটু একটু পানি আছে, যাই দেখি। দীর্ঘ একটি সময় আমরা সকলেই ভালোই হেঁটে যাচ্ছিলাম, নির্দ্বিধায়, নিশ্চিন্তে। তবে যখন আমরা পাহাড়কে খুব কাছ থেকে দেখতে চাইলাম, ঠিক তখনই আমাদের একের পর এক বিপদ যেন পিছু ছাড়ছে না। নোম্যান্স ল্যান্ডে সত্যিকার অর্থে প্রবেশ করা নিষেধ। তবে ওই যে একটা কথা আছে না, যে নিষিদ্ধ জিনিসের দিকে মানুষের ঝোঁক একটু বেশিই থাকে। আমরা যে ঝর্ণা যেতেছি ওই যে সামনে একেবারে ঝর্ণাটা, একেবারে যেটা ইন্ডিয়ার কাঁটাতারের বেড়ার নিচে। মানে আমাদের গাইড ভাই বললো এখানে গিয়ে কোনো কথা বলা যাবে না আর কি, মানে ওইটা ইন্ডিয়াতেই বলা চলে, একেবারে ইন্ডিয়ার মধ্যে। গাইড ভাইয়ের কথা অনুযায়ী
নিঃশব্দে আমরা এগোতে থাকলাম ঝর্ণাটির দিকে। এই ঝর্ণার কাছাকাছি যেতেই এক বাইকে দেখতে পাই আমরা। উনি আমাদেরকে আর সামনে যেতে সরাসরি নিষেধ করে দেয়। এমনকি এক পর্যায়ে বিজিবিকে কল করে জানায়। উত্তরে বিজিবি থেকে বলা হয় যদি ওনারা বাংলাদেশের সীমান্তে থাকে তাহলে ওনাদের সাথে কোনো বাজে ব্যবহার না করতে। যার ফলশ্রুতিতে এই ভাইটি আমাদেরকে অনেকটা পথ এগিয়ে দিয়ে আসে। বাড়ির পাশে যদি এরকম একটা জিরি থাকে তাহলে এই জিরি থেকে পানিও খাওয়া যাবো, গোসল করা যাবো, সবকিছুই করা যাবো। কত সুন্দর! একেবারে বাড়ির পাশে আশেপাশে সবাই দেখা যেতেছে গোসল করতেছে। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা আসছি তুরুংছড়া। আর এই তুরুংছড়ার পরে মূলত বিছানাকান্দি। এটা সেম ভিউ ওই আগের উৎমাছড়ার মতোই, যে ইন্ডিয়ার সেই কাঁটাতারের বেড়া আর ওই পাহাড়, ইন্ডিয়ার পাহাড়। আর পানি যেহেতু নাই, একটু কম কম পানি আছে এরকম। উৎমাছড়া থেকেও তুরুংছড়ার সীমানার একেবারেই নিকটে। এখানকার স্থানীয় লোকজন এখানে প্রায় সময় গোসল এবং তাদের নিত্য প্রয়োজনীয় কাজে এই ঝিরির পানি ব্যবহার করে থাকে। তাহলে ভালোভাবে কাইটা দিলেই তো হয়। এগুলো কি বাংলাদেশের না? এটা ইন্ডিয়ার জায়গা। ও, খুব বেশি নিকটে হওয়ায় এই তুরুংছড়া নোম্যান্স ল্যান্ডের ভিতরেই পড়ে, আর তাই আমরা এখানে খুব বেশি সময় কাটাতে পারিনি। বারবার ইন্ডিয়ান বর্ডার গার্ড এসে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলতে থাকে। এই সব কিছুর পর আমরা আর এই তুরুংছড়ায় না থেকে আবার যাত্রা শুরু করি আমাদের মূল গন্তব্য বিছানাকান্দির দিকে। এই পথ যেন ফুরোচ্ছে না, সত্যিকার অর্থে মনটা চাইছে না এই পথ ফুরুক। গলা শুকাচ্ছে, দেহ চাইছে একটু বিশ্রাম, কারণ হাঁটছি তো অনেক সময়। আবার মন চাইছে না এই সৌন্দর্যের পথটুকু শেষ হোক, কারণটা না হয় আপনারাও একটু অনুভব করেন এই দৃশ্যটুকু দেখে। তোমাদের এটা অনেক সুন্দর ভিউ। হঠাৎ মনে হলো আমাদের 3টার আগে পৌঁছাতে হবে বিছানাকান্দিতে। সেখানে নাকি আজ ইন্ডিয়ান বাজার বসবে, মানে বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমান্ত রেখায় বসবাসরত এক ক্ষুদ্র নিগোষ্ঠী খাসিয়াপল্লিতে। সচরাচর দিনে সেখানে বাংলাদেশের কেউ যেতে পারে না, শুধু সাপ্তাহিক এই বাজারের দিন বাদে। দুপুর 1:45 বাজে আর আমরা হাঁটতেছি। ভালোই লাগতেছে, খারাপ না। মাঝে মধ্যে ক্লান্তি লাগতেছে, বিশ্রাম নিতেছি, আবার হাঁটতেছি, পানি খাইতেছি স্থানীয়দের কাছ থেকে মাঝে মধ্যে নিয়ে নেয়া, আবার হাঁটতেছি। এখন আমরা আছি জমজমা বাজারে। এখান থেকে আরও 1 ঘন্টা লাগবে হাইটে যেতে বিছানাকান্দি। এখান থেকে মোটর সাইকেল দিয়েও আপনারা যাইতে পারেন। চাইলে যদি বেশি ক্লান্ত হয়ে যান তাহলে এই জমজমা বাজার থেকে মোটর সাইকেল দিয়ে যাইতে পারবেন। এখান থেকে 2 জন যাইতে পারবেন 100 টাকা দিয়া বিছানাকান্দি। দীর্ঘ সময় হাঁটার পর আমরা রাস্তার পাশে একটু বিশ্রাম নিই, আর তার পাশেই একটি নলকূপ থেকে ফ্রেশ হয়ে আমরা আবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে পেরিয়ে যাচ্ছি ছোট বড় বেশ কয়েকটি গ্রাম। যোগাযোগ ব্যবস্থা খুব বেশি ভালো না হওয়ায় এই বাজারে যাওয়ার একমাত্র মাধ্যম হলো মোটরসাইকেল। একটু সময় পর বাজারে যত কাছে যেতে লাগলাম ততটাই আমরা বুঝতে পারলাম এই বাজার এলাকাবাসী তথা আশেপাশের 10 গ্রামের জন্যই বেশ প্রয়োজনীয় এবং উপভোগ্য। আমরা বিছানাকান্দি একেবারে সামনে এসে পড়ছি, আর এখন সময় 2:38 বাজে। আমরা ওই জমজম যে বাজারটা ছিল ওই বাজার থেকে
কংক্রিটের রাস্তাতে আসছি, বর্ডারের সাইড দিয়ে আসি নাই, কারণ আমাদের আজকে এখানে একটা ইন্ডিয়ান বাজার আছে বিছনাকান্দিতে। এটা প্রত্যেক শনিবারে আর বুধবারে বসে, কখনো বুধবারে কখনো শনিবারে। তো আজকে আমাদের ভাগ্য ভালো, আমরা বাজারটা হয়তো পাইতেছি। অনেকেই এই বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতেছে, অনেক মানুষের যাতায়াত। তারা মানে ওই বাজারে খুবই কম দামে সব কিছু পাওয়া যায়, মানে পাইকারিভাবে পাওয়া যায় ওই বাজারে। ওই বাজার থাকবো 3টা পর্যন্ত, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি যেতেছি আর কি, দেখি বাজারটা পাই কিনা। বাজারে ঢোকার আগে আশেপাশের কয়েকজন ভাই আমাদের বলে উঠল, আপনাদের ফোন ক্যামেরা স্ট্যান্ড সব ব্যাগে ঢুকিয়ে রাখুন, তারা দেখতে পেলে নিয়ে নিবে, এখানে এসব ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তাদের কথা মতো আমরা দ্রুত সব সরঞ্জাম ব্যাগে গুছিয়ে নিলাম। তবে নিষিদ্ধ যেহেতু, তাই আবার সে আগ্রহ কৌতূহল বাড়তে শুরু করলো। সে কৌতূহল নিয়েই আমরা বাজারের ভেতর দিকে এগোতে লাগলাম। একটু সামনে যেতেই বাজার কমিটির একজন সদস্য বহিরাগত বুঝতে পেরে রীতিমতো নানা কথা শুনিয়ে আমাদেরকে বাজার থেকে বের করে দেয়। এরপর বাজারের পাশে খাসিয়াদের একটি ছোট্ট পরিপাটি চায়ের দোকান দেখে সেখানে বসার সিদ্ধান্ত নিলাম। তবে কিছুক্ষণ পর মনে হতে লাগলো আমরা যেন বাংলাদেশে থেকেও এক অন্য জগতে, হয়তো ভারতের কোনো অঞ্চলে এসে পড়েছি। সেখানকার মানুষের কথাবার্তা থেকে শুরু করে লেনদেনের মুদ্রা সবকিছুতেই ছিল ভারতীয় ছোঁয়া। খাবার খাওয়ার পর তো আরও এক দুশ্চিন্তা শুরু হলো। ভাবতে লাগলাম আমাদের বাংলাদেশি টাকা আদৌ চলবে তো? এসব অনিশ্চয়তার তিতিক্ষার পর অবশেষে টাকা পরিশোধ করে কোনো ঝামেলা ছাড়াই সেখান থেকে বের হতে পারলাম। মনে হচ্ছিল যেন এক ভিন্ন জগৎ ঘুরে আবার পরিচিত পৃথিবীতে ফিরে এলাম। বাইরে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। তবে স্থানীয়দের কাছ থেকে এই বাজার ও খাসিয়াদের ভিন্ন সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। হ্যাঁ, তাও বলবো। তবে আপাতত চলুন আপনাদেরকে নিয়ে যাই এই থ্রিল বাদ দিয়ে আবার এক স্বর্গীয় প্রকৃতির কাছে। এতক্ষণ আমি ছিলাম মূলত একেবারে ইন্ডিয়ার বাজারে, এটা খাসিয়াদের বাজার, আর এখানে একটা খাসিয়া খেলা হইতেছে আজকে। তো ওইখানে মোবাইল বাইর করা সম্পূর্ণ নিষেধ, কেউই বাইর করে না, কেউ ইউজ করে না। ফোন হাতও দেখে বলতেছে ফোন পকেটে ঢুকান, মানে বাইর করতে দেয় না ফোন। আর এখন মানে আপনার স্পট বিছনাকান্দি স্পটে আসলে মূলত ফোন বাইর করতে পারবেন। এর আগে ওইদিকে যদি আপনার ইন্ডিয়ার বাজারের দিকে যান, ইন্ডিয়ার বাজার আজকে মূলত শনিবারে, যেদিকে বাজার নাই যেদিন, ওই দিন আপনারা পারবেন না, মানে বাজার ছাড়াই দিকে আসতে পারবেন না। এটা মূলত ইন্ডিয়ার ভিতরেই যে বাজারে গেছিলাম আমরা। এখন দুপুর 3:21 বাজে, আর বিছনাকান্দিতেও মোটামুটি ভালো পানি আছে, ভালো পরিমাণ পানি আছে। এখানে পানি অনেক স্বচ্ছ। আর এখন আমরা এখানে গোসল করব। একেবারে সারাদিন হাইকিং করে খুবই ক্লান্ত, সবাই ক্লান্ত। এখন মনে হইতেছে এই স্বচ্ছ শীতল পানি থেকে মানে গোসল করলে খুবই ভালো লাগবে আর কি। বেশ অনেকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সামনে আসতে থাকে এই বিছনাকান্দি, যার সৌন্দর্য দেখলে মন ভরে যেত। মনে হতো বাংলাদেশেও এত সুন্দর জায়গা আছে। তবে এবার সত্যিকারে যখন এই বিছনাকান্দির স্পর্শ পেলাম, তার অনুভূতি যে কতটা নিদারুণ তার ব্যাখ্যা দেওয়াটাও খুব মুশকিল। বিছনাকান্দি বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি অত্যন্ত জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এটি মূলত ভারত সীমান্ত ঘেঁষা খাসিয়া পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির দ্বারা পাথর আর পাহাড় ঘেরা অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানকার স্বচ্ছ পানি এবং পানির স্রোত ও দূরের বিশাল পাহাড়গুলো যেন সিলেটের অন্যান্য সকল সৌন্দর্যের কাছে হার মানে। তাই হয়তো এখন প্রকৃতি প্রেমীদের মূল গন্তব্য হিসেবে সিলেটের এই বিছনাকান্দি হয়ে দাঁড়িয়েছে। তো অনেকটা সময় বিছনাকান্দিতে গোসল করলাম। এখন আমরা এই বিছনাকান্দির উপরে খাবারের ব্যবস্থা আছে। এখানে তেমন লোকজন নাই, মানে জায়গাটা এখনও ওই যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় মানুষের কাছে, এখনও অনেক অচেনা। এখানে যারা আছে স্থানীয় খাসিয়ারা প্লাস
আমাদের মতো ব্যাচেলার যারা আছে এইগুলোর সংখ্যা বেশি, যারা মোটরসাইকেল করে আসছে ওরকম মানুষই বেশি। এমনি আর তেমন কোনো মানুষ নাই এখানে, খুবই কম। তবে মানুষ না থাকার কারণে আবার ক্লাউডেড নাই। আর সাদা পাথরের থেকে এই জায়গাটা আমার মনে হয় যেন বেশি ভালো, বেশি সুন্দর। আরও আমাদের আজকে এই পুরো গাইডে হাইকিংয়ের সাথে ছিল আমাদের সাইফুল ভাই। দয়ার বাজার থেকে আর কি সাইফুল ভাইরে নেওয়া হয়েছিল। ভাই লোকাল এখানের, সবই চিনে মোটামুটি। ভাইয়ের সাথে এসে খুবই ভালো লাগলো, ভাই খুবই ফ্রেন্ডলি। মানে গাইড বলতে উনি আমাদের সাথে এমনি আসছে আর কি, ফ্রেন্ড হিসেবে ধরা যায় আর কি। আমরা এখন এখান থেকে হাদারপাড় চলে যাব মোটর সাইকেলে করে, 10-15 মিনিট লাগবো আর কি। দুইজনে 150 টাকা ভাড়া নিব। ওই হাদারপাড় থেকে আমরা একেবারে সরাসরি শহরে চলে যেতে পারবো। এবার আসুন যেতে যেতে আপনাদেরকে শোনাই খাসিয়াদের এক ভিন্নধর্মী সংস্কৃতির গল্প। স্থানীয়দের কাছ থেকে আমরা খাসিয়া বাজার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। তা কিছুটা এমন: প্রতিবার এই বাজারকে ঘিরে খাসিয়াদের থাকে বেশ কিছু জমজমাট আয়োজন। স্থানীয়দের মতে এসব খেলাধুলা ও আয়োজন ছেলে মেয়ে উভয় অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। যেহেতু খাসিয়া সমাজ মাতৃতান্ত্রিক, তাই তাদের অনেক সামাজিক আয়োজনের মধ্য দিয়ে একজন মেয়ে নিজের পছন্দ অনুযায়ী একজন ছেলেকে বেছে নিয়ে বিয়ে করার সুযোগ পায়। তবে এই আয়োজনগুলোতে কেউ কোনো ফোন ব্যবহার করতে পারে না, কারণ খাসিয়ারা তাদের সংস্কৃতি বাইরের মানুষের সঙ্গে খুব বেশি শেয়ার করতে আগ্রহী নয়। আর তাদের সেই সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে আমরাও আর কোনো ভিডিও ধারণ না করে খাসিয়া পল্লী থেকে চলে আসি। মোটরসাইকেল নিয়েছিলাম মূলত হাদারপাড় বাজার পর্যন্ত যাওয়ার জন্য, কিন্তু রাস্তার খুবই বাজে অবস্থা। এখানে রাস্তার কাজ চলতেছে, এখানে একটা লরি ফাইসে গেছে, ওই সাইডে আরেকটা ফাইসে গেছে। সব এই পার থেকে আর ওই পারে যাওয়ার কোনো ওয়ে নেই। কারণ আমাদের এইখানে আমাদের মোটরসাইকেল ছাইড়া দিতে হবে। আর 5 মিনিট নাকি লাগবে বলে যে হাদারপাড় বাজারে হাইটা যেতে। যেই সকল সিএনজির কাগজপাতি আছে হাতারাম বাজার থেকে শুধুমাত্র ওই সকল সিএনজি করেই সরাসরি সিলেট কদমতলী বাস টার্মিনালে যাওয়া যায়। অন্যথায় চুবানির ঘাট পর্যন্ত যেতে পারবেন। হাতারাম বাজার থেকে সরাসরি কদমতলী বাস টার্মিনালে যেতে রিজার্ভ সিএনজি ভাড়া 800 টাকা পড়বে। আমরা শহরের লাইসেন্স করা সিএনজি না পাওয়ায় প্রথমে চুবানির ঘাট পর্যন্ত 500 টাকার বিনিময়ে যাই। এরপর 350 টাকায় অন্য একটি সিএনজি করে সরাসরি কদমতলী আমাদের একেবারে হোটেলের সামনে চলে আসি। এই ছিল আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প। প্রথম দিন ভ্রমণ গল্প এখনো যারা দেখেননি তারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন আরো সুন্দর ভ্রমণ গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। খুব শীঘ্রই আবার হাজির হব নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।